আসলে ভাই একটা জিনিস, নির্বাচনের আর 3 সপ্তাহেরও কম সময় বাকি আছে। এই সময়ে এসে আমরা দেখলাম সবাই যখন নির্বাচন নিয়ে এই সময় ব্যস্ত থাকবেন, আলোচনা করছেন। এই সময় দেখলাম যে আপনি গতকালকে একটা ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন, সেখানে আপনি নির্বাচন নিয়ে এখনো নানা ধরনের সংশয়ের কথা বলছেন। আপনার কিছু অবজারভেশন সেখানে দেখতে পেলাম। কেন আপনার এই ধরনের আপনার অবজারভেশন গুলো আপনি আরেকবার বলেন, এটা আমাদের দর্শকরা শুনুক। আহ, আপনি হ্যাঁ, এটা কেন আমি এটা গতকাল, হ্যাঁ, গতকালকেই লিখেছি এটা নিয়ে। তার কারণ আমি যাদের সঙ্গে কথা বলি, মানে আমার গ্রামের বাড়িতে যখন ফোন করি কিংবা অন্যান্য জায়গা থেকে ফোন আসে, তো তারা একই কথা বলে যে ভাই নির্বাচন কি হবে আসলে। আমার প্রশ্নটা সেখানেই যে এখনো পর্যন্ত মাত্র 3 সপ্তাহ আর নাই, এখনো মানুষের মনে এই দ্বিধাদ্বন্দ্ব বা শঙ্কা কেন আসছে? তো এটা এই পোস্টটাতে আমি যে কথাটা উল্লেখ করেছি যে এটার জন্য দুটো ব্যাপার দাঁড়িয়ে, একটা হলো আমাদের অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনূস, তার একটা আহ, দৃশ্যমান পক্ষপাতিত্ব আমরা দেখতে পাচ্ছি। আর 2 নম্বর কারণ হলো নির্বাচন কমিশনের মধ্যে একটা অ্যাম্বিভ্যালেন্স বা দোদুল্যমানতা, তারা কোনো কোনো ব্যাপারে কোনো সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন বলে মনে হচ্ছে না। আচ্ছা, এখন প্রথমে শুরু করি এই ইউনূস সাহেবকে কেন আমি পক্ষপাত আচরণ আচরণ দেখতে পাচ্ছি তার মধ্যে। আহ নির্বাচন তফসিল ঘোষণার পরে আমরা জানি যে সমস্ত প্রশাসন বা যে কোনো কিছুই তখন নির্বাচন কমিশনের আন্ডারে চলে যায়, তারাই সবকিছু সিদ্ধান্ত নেয়। কিন্তু আমরা একের পর এক দেখতে পাচ্ছি যে ইউনূস সাহেব এইটাকে তিনি এখনো মনে করছেন যে তিনি মানে সর্বে সর্বা, তাকে কারো কাছে জবাবদিহি করতে হবে না। এবং বিএনপির যে এখন বর্তমান চেয়ারম্যান তারেক রহমান সাহেব, তাকে উনি খুব বেশি সমাদর করছেন বা খাতির যত্ন করছেন, এটা সারা দেশের মানুষ বুঝতে পারছে। এর আগে বলে নেই, দেখেন আপনি লন্ডনে গেলেন উনি গত বছরের এপ্রিল মাসে, এখান থেকে বলা হলো যে রাজার কাছ থেকে একটা পুরস্কার নেবেন আর ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন, এটা বাই দ্বিপাক্ষিক আলোচনা নিয়ে। তো রাজার কাছে যে পুরস্কারটা নিয়েছিল সেটা নিয়ে আর বেশি কিছু বলতে চাই না, ওটা কোনো গুরুত্বই নাই। এবং এটা সবাই জেনে গেছে তখন। তখন বারবার করে বলা হচ্ছিল যে প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিং এর একটা ব্যবস্থা হচ্ছে, কিন্তু পরে দেখা গেল সেটাও হয়নি। মানে পুরো ব্যাপারটাই ছিল একটা ভাওতাবাজি। মূল উদ্দেশ্য ছিল পরে যেটা বোঝা গেল যে উনি আসলে তারেক রহমানের সঙ্গে মানে বৈঠকে ওনার আগ্রহ বেশি, এবং এখান থেকে প্রায় 50 জনের মতো লোক নিয়ে গেছেন সেখানে দ্বিপাক্ষিক সফরের নাম করে, কোটি কোটি টাকা খরচা করে 10 লক্ষ টাকা হোটেল ভাড়া দিয়েছেন প্রতি রাত্রে। এখন সেখানে মূল উদ্দেশ্য ছিল তারেক রহমানের সঙ্গে একটা মিটিং করা, সেটা হয়েছে। এখন মিটিং এ তারা দুজনে কি আলোচনা করেছে সেটা তো আমরা জানি না, কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে তারপর থেকেই বিএনপির প্রতি তিনি একটু ঝুঁকে গেছেন বলে মনে হচ্ছে। এর এর মধ্যে তারেক রহমান সাহেব ফিরে আসছেন গত 25শে ডিসেম্বর, এবং একটা নজিরবিহীন ভাবে তাকে দেশে আসার পরে তাকে নিরাপত্তা দেওয়া, তার পিছনের লোকজন নিয়োগ করা, এগুলো সবই যদিও তিনি সরকারের কেউ না, কিন্তু তারপরেও সমস্ত সরকারি বিধিমালা ভেঙে এগুলা তিনি করেছেন। কেন করেছেন? বলছেন যে তার জীবনের ঝুঁকি আছে। ভালো কথা, সেটা আমরা তো একটা বড় দলে হতেই পারে। তো আপনি যখন লেভেল প্লেইং ফিল্ডের কথা বলেন, তখন তো অন্যান্য দলরাও বলতে পারে, যে জামাত ইসলামী বলতে পারে, এনসিপি বলতে পারে যে আমাদের ক্ষেত্রেও আপনি এরকম নিরাপত্তা করে, আপনি এসএসএফ দেন, আপনি পিজিআর দেন, আপনি স্পেশাল ব্রাঞ্চের লোক দেন, এগুলা। তো এই জিনিসগুলা তারপরে দেখেন সবচেয়ে আশ্চর্য ব্যাপার যে 3-4 দিন আগে দেখলাম উনি তারেক রহমান সাহেব এবং তার পরিবারকে যমুনাতে রাত্রে ডিনার খেতে ডেকেছেন সৌজন্য সাক্ষাৎ হিসেবে। তো এটাও তো যেহেতু নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, তো তখনই তো মানুষের মনে যে আপনি বারবার করে এই ব্যক্তিকে বা তার পরিবারকে এত গুরুত্ব দিচ্ছেন কেন? এখন তো নির্বাচন হাওয়া শুরু হয়ে গেছে অলরেডি। এবং আপনি হয়তো লক্ষ্য করেছেন যে জামাত ইসলামের যারা একটা প্রতিনিধি দল দেখা করেছে তার সঙ্গে, তারাও লেভেল প্লেইং ফিল্ডের কথা বলছে এগুলা। তো এই সব নিয়ে আমি বললাম যে আপনি নির্বাচন বিধি যদি লঙ্ঘন হয়ে থাকে তো সেটা আপনি নিজেই করছেন সেগুলো। তো এগুলো কি আপনি করার আগে নির্বাচন কমিশনের সঙ্গে পরামর্শ করেছিলেন যে আমি এই জিনিসগুলো করতে চাচ্ছি, এগুলো করা ঠিক হবে কিনা, কিংবা আমি এটা সামনের দিকে অগ্রসর হতে পারি কিনা এগুলো নিয়ে? আপনি তো কারোর সাথে কথা বলেননি। কিন্তু মানে আমাদের আইন কানুন অনুসারে নির্বাচন তফসিল ঘোষণার পরপরই সমস্ত কিছুর দায় দায়িত্ব পড়ে নির্বাচন কমিশনের উপর। তো সেটাকে আপনি বাইপাস করছেন।
বাইপাস করে আপনার নিজের খুশি মতো আপনার কাছে যেটা মনে হচ্ছে ওইটাই আপনি করছেন। আচ্ছা, তারপরে উনি আরেকটা কথা বললেন, সেটাও আমার কাছে মনে হয়েছে যে এটা নির্বাচন আচরণ বিধি লঙ্ঘনের একটা উদাহরণ। উনি কয়েকদিন আগে এক জায়গায় যে বক্তৃতা করে বললেন যে আমার এই তরুণরা সাংঘাতিক ভাবে ভূমিকা রেখেছে আন্দোলনে, এবং তারা আহ, বেশ কয়েকজন তারা তারা নির্বাচিত হবে বলে আমি কনফিডেন্ট। হ্যাঁ, তো আপনি এই কনফিডেন্সের কথা কেন বললেন? আপনি আপনি কি জানেন যে কি নির্বাচনের ফলাফল কি হবে? তো আপনি এই সমস্ত কথা বলে আপনি কি মাঠ পর্যায়ে যে প্রশাসন আছে বা নির্বাচন কমিশনের কাছে একটা বার্তা দিতে চাচ্ছেন বা ভোটারদের কাছে যে আমি কিন্তু এদের পেছনে আছি? কিন্তু দেখেন, বাস্তবতা হলো এই যে এনসিপি মানে যে দলটা, মানে ছাত্রদের যে দলটা, সেটা কিন্তু ওনার পৃষ্ঠপোষকতায় জন্ম নিয়েছে। উনি কি ফাদার ডিট, কেমন ইংরেজিতে বলে। তো যাই হোক, এখন উনি যখন দেখতে পারলেন যে এদের দিন দিন এদের গুরুত্ব কমে যাচ্ছে, আমি আমার লেখাতেও বলেছি কেন কমলো, যে আমরা সবাই এই ছাত্রদের প্রতি খুব আশা ভরসা রেখেছিলাম, কিন্তু 2 মাসের মাথায় দেখলাম এরা দুর্নীতিতে জড়িয়ে পড়েছে। কি ধরনের দুর্নীতি? আপনি এই যে হাসনাত সার্জিস এদের কথা চিন্তা করেন, তারা কয়দিন আগে রিক্সা সাইকেলে চড়তো, তারা বড় বড় প্রাডো গাড়িতে লাট বহর নিয়ে ঘোরাঘুরি করতে লাগলো, তারা সার্কিট হাউসে দিয়ে থাকতে লাগলো, যেটা সরকারি কর্মকর্তা কর্মচারী সেখানে কারো থাকার অধিকার নেই। তাদেরকে মিলিটারি পুলিশ দিয়ে তাদেরকে বিভিন্ন জায়গায়, তো তার অর্থ হচ্ছে কি যে সরকারে যত রকম সাহায্য সহযোগিতা সবই তারা পাচ্ছে। কেন পাচ্ছে? এটা ইউনূস সাহেবের দল থেকে। আচ্ছা, কিন্তু মানুষের মনে তাদের নিয়ে নানান রকমের সন্দেহ দেখা দিল। তারপরে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, এই কয়দিন আগেও তিনি মন্ত্রীর পদমর্যাদার উপদেষ্টা ছিলেন, তার দুর্নীতির কাহিনী সমস্ত জায়গায় ছড়ালো। তারপরে নাহিদ ইসলামের ব্যাপারেও একই কথা। তো স্বাভাবিকভাবে মানুষজন তাদের থেকে মুখ ফিরিয়ে দিয়েছে, এবং আমি খুব আশ্চর্য হব না যদি দেখি যে তারা একটা সিটও যেতে নেই। ইতিমধ্যে জামাতে ইসলামের সঙ্গে তাদের এই অ্যালায়েন্সে যাওয়ার কারণে তাদের দলে ভাঙ্গন দেখা দিয়েছে, এবং সেখানে অনেকেই দল থেকে বেরিয়ে গেছে। এখন যে আমরা তো এই ধরনের রাজনীতি, এখন এনসিপি কে বাঁচতে হলে হয় বিএনপির দিকে আগে যেতে হবে, নাহলে জামাত নিজেরা কোনো কিছু করতে পারবে না। তো ইউনূস সাহেবেরা টের পেয়েছে যে এদের দিয়ে আর কোনো হবে না, এদের দিয়ে আমার কোনো ভবিষ্যৎ নাই। এখন উনি সম্ভাব্য বিজয়ী দল কারা, বিএনপি, সেদিকে উনি ঝুঁকতেছে। তো এগুলা তো খুবই মানে চোখে লাগে আর কি জিনিসগুলা। তো আপনি যখন নিজে একটা বারবার বলছেন যে সুষ্ঠু নির্বাচন হবে, উৎসাহ উদ্দীপনার মধ্যে মানুষ ভোট দিতে যাবে, কিন্তু আপনি তো প্রশ্নবিদ্ধ হচ্ছেন আপনার কার্যকলাপ, এটা তো ঠিক না। জি আর দ্বিতীয় কথা, যে নির্বাচন কমিশনের তাদের কার্যকলাপ গুলো দেখেন, সেটাও খুবই আশ্চর্য ব্যাপার। তারা এক এক সময় এক এক রকমের বলছে যে ঋণ খেলাপি হলে, আমাদের আইনেই আছে ঋণ খেলাপি বা দ্বৈত নাগরিকত্ব হলে আপনি প্রার্থী হতে পারবেন। এটা নিয়ে দেখেন, বিশেষ করে চট্টগ্রামের যে আসলাম চৌধুরী না বলে একজন, তার মানে রেকর্ড খুব ভালো না, তাকে নিয়ে কিরকম কাজ কারবার চলছে। একবার বলছে যে না, ঋণ নিঃশোধ করছে বা বলে নেই, আবার তারে বলছেন যে ঠিক আছে আপনাকে বৈধ করে দিলাম, কিন্তু টাকাটা দিয়ে দিন ব্যাংকে। মানে এটা একটা মামুবাড়ির আপনার। আপনি তো আইনের প্রতি সম্মান দেখাবেন, আপনি নির্বাচন কমিশন আপনি নিরপেক্ষ। আপনি একজনের বেলায় ঋণ খিলাপিকে আপনি দিবেন না, মনোনয়ন তার বাতিল করবেন, আরেকজনের বেলায় রাখবেন। এই যে দ্বিচারিতা আমরা লক্ষ্য করছি। তারপরে এই দ্বৈত নাগরিকত্বের ব্যাপারটা, সেখানে বেশ মানে অনেকজন নাগরিক মানে দ্বৈত নাগরিকত্ব তারা নিয়ে দিয়েছে। এখন বলছে কি যে ওনারা ওই দ্বৈত নাগরিকত্ব রিনাউন্স করার জন্য, মানে বাতিল করার জন্য ওনারা দরখাস্ত করেছেন। তো স্বাভাবিকভাবে নির্বাচন কমিশনের প্রশ্ন করা উচিত ছিল, আপনি যদি এই দেশেরই মঙ্গল চান, তাহলে আপনি এতদিন এদের নাগরিকত্ব রেখেছেন কেন? আপনি হঠাৎ করে নির্বাচন আসার আগে এটা আপনার বাতিল করার জন্য, আর বাতিল করার যে দরখাস্ত দিয়েছে সেটাও তো ভালো করে স্ক্রুটিনি করেনি, আসলে সেখানে ঠিক মতো করেছে কিনা। মানে এটা তো নানান রকমের আইন কানুনের ব্যাপার, সেটা কি আপনি ফলো করেছেন? এটা কে দেখছে? কেউ দেখে নেই। তো তার মানেটা কি হচ্ছে যে আপনি যদি হেভিওয়েট প্রার্থী হন, আপনার যদি টাকা থাকে, তাহলে আপনি এগুলো পারবেন। তো এই যে নির্বাচন কমিশনের যে এই দোদুল্যমানতা বা তাদের যে নিজস্ব কোনো একটা ভূমিকা নাই, যখন যেদিকে পাচ্ছে প্রার্থী শক্ত হলে তাকে দিয়ে দিচ্ছে, আর প্রার্থী শক্ত না হলে তাকে দিচ্ছে। স্বাভাবিকভাবে মানুষের মনে নানান রকম, এই জন্য বারবার করে বলছে যে নির্বাচন সুষ্ঠু হবে কিনা, এই কারণেই মানুষের মনে শঙ্কা দেখা দিচ্ছে যে এইরকম একটা নির্বাচন কমিশন কিভাবে তারা সুষ্ঠু নির্বাচন করতে পারে। জি, আমি এখন আরেকটা প্রসঙ্গে যাচ্ছি যে নির্বাচনে যারা অংশ নিচ্ছে এবং যারা পলিটিক্যাল পার্টি গুলো আছে, তাদেরও কিছু কিছু কিন্তু আপত্তি আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি। যেমন জাতীয় পার্টির প্রধান জি এম কাদের,
কালকে দেখলাম যে স্ট্রংলি বলতেছেন যে এখন দেশে যেটা চলছে, এটাকে উনি বলছেন যে এই সরকার যারা এসেছে তারা ফ্যাসিবাদের সঙ্গে আগের সরকারকে তুলনা করেছে। কিন্তু জিএম কাদের সাহেবের বক্তব্য হলো এরা তো নাজিবাদ কায়েম করতেছে, এবং উনি একই সঙ্গে ডক্টর ইউনূসকে হিটলারের সঙ্গে তুলনা করেছেন, যে এরা যখন তখন যারা তারা নিয়ে জেলে ঢুকাচ্ছে, জেলে ঢুকে তার নামে একটা গণমামলায় ঢুকিয়ে দিচ্ছে, হ্যাঁ, এবং মামলাতে তার জামিন হচ্ছে না, এবং মানে জাতীয় পার্টি তার দলের সম্পর্কে বলছে তাদের ব্যাপারে এক ধরনের মানে বিমাতা সুলভ আচরণ করছে। এই সব মিলে এই ধরনের অভিযোগ উনি করেছেন। তো এই অভিযোগটাকে আপনি কতটুকু গুরুত্ব দিবেন? না, অভিযুক্ত হওয়াটাও খুবই কি বলে প্রাসঙ্গিক বলে আমি মনে করি। যদিও জাতীয় পার্টি তেমন কোনো স্ট্রং পার্টি এখন না, তারপরেও তাদের বক্তব্যগুলো এটা তো ফেলে দেওয়া যায় না। তার কারণ আপনি প্রথম থেকেই দেখেন যে উনি যে একের পর এক যে আচরণগুলো করছেন, এটা তো স্বৈর শাসকদের আচরণ। আপনি লোক যেটা বললেন যে আপনি যাকে পছন্দ হচ্ছে না, যে আপনার সমালোচনা করছে, তাদের আনিস আলমগীর কেন জেলে থাকবে? আপনি বলেন সে এই দেশের একজন মানে খুবই মোটামুটি নিরপেক্ষ একজন সাংবাদিক। আমি মানে যদিও তাকে কি বলে আওয়ামী দোসর বলে বলা হচ্ছে, কিন্তু আমি তার লেখা ফলো করি, আমি তার দর্শক ফলো করেছি। আমার কাছে কখনোই মনে হয় না যে সে একটা মানে ওই মুজাম্মেল বাবু বা ফারজানা রূপা বা শ্যামল দত্তের মতো এরকম আচরণ সে করে। হ্যাঁ, তো তারপরেও নানান রকমের সীমাবদ্ধতার মধ্যে যেটুকু সেই স্বৈর শাসক থাকা কারণে যে সমস্ত সমালোচনা তিনি করেছেন, সেটা তো একজন সাংবাদিকেরই কাজ, সেটাই ছিল। আপনি যেহেতু আনিস আলমগীর বলছে যে আপনি যে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙলেন, তো আপনারও তো বাড়ি আছে, সেটা তো এটা খুব ভ্যালিড প্রশ্ন। এটা যে কোনো সাংবাদিক বা যে কোনো নাগরিক এই প্রশ্নটা করতে পারে। আপনি তার জন্য তাকে জেলে নিয়ে মানে বিনা বিচারে তাকে আটক করে রাখবেন, তার জামিন দিবেন না, এটা কেমন কথা? তারপরে অথচ দেখেন খুনের আসামি, ধর্ষণ মামলার আসামি, মানে অর্থ পাচার মামলার আসামি, দুদকের মামলা হয়েছে, কেস হয়েছে, তার নামে চার্জশিট দিয়েছে, সেই বসুন্ধরার মালিকদের আপনি কিচ্ছু বলেন না। তো এই যে জিনিসগুলা মানুষ দেখতেছে না, এগুলা যে এখন ওই আগে আমরা শুনতাম না যে বসুন্ধরা পার পেয়ে যাচ্ছে কেন, যে গণভবনে যে টাকা দিয়ে আসে এই জন্য পার পেয়ে যায়। আর এখন মানুষ বলাবলি করতেছে এখন যমুনায় যে টাকা দিয়ে আসে এই জন্য তাদেরকে ধরে না। তো এই কথাগুলো যখন বলে মানুষ, আপনি কি তাদেরকে ফেলে দিতে পারবেন? আর তার আপনি যে কথায় কথায় বিদেশে চলে যান, কোনো জবাব দিন না, আপনি ওখানে যে কি করেন, আপনি যে দেশের কোটি কোটি টাকা খরচা করতেছেন, আপনি বিশেষ সহকারী নিয়োগ করতেছেন একের পর এক, হ্যাঁ, তারপরে অমুকের অমুক জায়গায় দাও, এটা করুন, এগুলো আপনি কার সঙ্গে আলোচনা করেন? আপনি কি বলে বন্দর ইজারা দিয়ে দাও, তারপরে আপনি স্টার্লিং নিয়ে আসো, তারপরে কি বলে ওই যে গাজাতে যে আমেরিকার নেতৃত্বে যে বাহিনীটা হবে, সেখানে বাংলাদেশ আপনাকে তো যাওয়া তো দেয়নি তারা। আপনি সেখানে যে এই ধরনের তদবির কেন করতেছেন? আপনি ট্রাম্পের কাছাকাছি যেতে চাচ্ছেন। তো আগে দেখেন এই যে এলন মাস্কের সঙ্গে মানে যেহেতু ট্রাম্পের সম্পর্ক খুব ভালো ছিল প্রথম দিকে, এই জন্য তাড়াতাড়ি স্টার্লিং তার কোম্পানি নিয়ে আসো, এটা কিন্তু তার কাছে কেউ চায়নি। কিন্তু ওইখানে ভাবছিল যে ওই ট্রাম্পের ওই সরি এলন মাস্কের মাধ্যমে যদি ট্রাম্পকে একটু তোষামত করা যায়। তো যেহেতু এলন মাস্ক তো এখন ওয়াশিংটন থেকে চলে গেছে তার সঙ্গে বিরোধের কারণে, এখন ওই ট্রাম্পের কাছাকাছি আমি কিভাবে যাব, এই জন্য আমাকে আপনি ওই গাজার বাহিনীতে আমাদেরকে নেন। আমরা তো এটা কি আপনি কারোর সাথে দেশের কারোর সাথে আলোচনা করছেন? এগুলো তো জাতীয় ইস্যু। আপনি তো বন্দর ইজারা দিবেন, এগুলো তো জাতীয় ইস্যু। আপনি কার সঙ্গে কথা বলেন? এগুলো স্বৈরাচারী আচরণ না? স্বৈর শাসকরা এই ধরনের কাজ করে, আপনি কেন করছেন? আরেকটা কথা বলি, আপনার ইন্টারেস্টিং একটা বিষয় আমার কাছে মনে হয়েছে। গত দুদিন ধরে দেখছি যে সরকারের উপদেষ্টারা সারা দেশে ঘুরে বেড়াচ্ছেন যে হা ভোটের পক্ষে, যেন গণভোটে যেন সবাই হা ভোটের পক্ষে ভোট দেয়। এখন কথা তো এটা আছে, হা ভোটের পক্ষে ভোট দিতে বলাটা নৈতিকভাবে ঠিক কিনা এটা নিয়ে আলোচনা হতে পারে, এটা না আপনি হয়তো একটু বলবেন। কিন্তু আমার প্রশ্ন হলো এটা করতে যে তারা করছেনটা কি? আমি কালকে দেখলাম যে আপনার নেত্রকোনায় যে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির, তিনি বলতেছেন যে এই পদ্মা সেতু করার কারণে এখানে যে টাকা ব্যয় করতে হয়েছে এই জন্য চালের দাম নাকি বাইরে গেছে, 20 টাকা বাড়ছে বলে। হ্যাঁ, উনি হলে পদ্মা সেতু করতেন না, বরঞ্চ এই টাকা দিয়ে উনি যদি কৃষিখাতে এটা বিনিয়োগ করতেন তাহলে নাকি চাউলের দাম অনেক কম হতো। তো চাউলের দামের সঙ্গে পদ্মা সেতু মানে এটা কি রিলেটেড কিনা? না, কথাটা তো ওই জায়গাতেই যে এমন এমন লোকজনকে তিনি নিয়েছেন যাদের কারো কোনো জবাবদিহিতা নাই, যা খুশি আপনি বলেন। এখন কেউ তো
উচিত ছিল যে এদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে মামলা হওয়া। আর প্রথম কথা হলো যে আপনি যে এই কথাটা বললেন, এখন তো একটা নির্বাচনের মাঠে আছি আমরা, তো আপনি এই ধরনের মানে অপ্রাসঙ্গিক কথা আপনি কেন বলবেন এখন? আর শেখ বশির আপনি কয়েকদিন আগে কে ছিলেন? আপনি কে? আপনি পদ্মা সেতুর, আপনি কি ইকোনমিস্ট? আপনি কি এইগুলো হিসাবপত্র করছেন? মানে আপনি কিভাবে এটা চালের দামের সঙ্গে এটা কিভাবে আপনি রিলেট করতেছেন? আমি তো বুঝতেছি না কিছু। তো এই যে বললাম কিছুক্ষণ আগে যে উনি এমন এমন লোকজনকে ধরে নিয়ে আসছেন যাদের, আর যেহেতু আপনি ক্ষমতায় যদি থাকেন তখন আপনি কথা বললে, আপনি তো বিশাল ব্যক্তি, আপনি অনেক জানেন, আপনি অনেক শুনেন। এক উপদেষ্টা তার মানে আমি নামই বলি, ফজল কবির খান স্যার খুব জোরে শুনে বললেন যে আমি তাকে রেকমেন্ড করেছি। যখন প্রধান উপদেষ্টা আমাকে বললেন যে দেখেন এরকম কোনো বাণিজ্যের ব্যাপারে ইয়ে করা যায় কিনা, তো আমি তাকে গিয়েছি। এখন উনি বললেন যে উনি আসার সাথে সাথে নাকি দেশের বাজার ব্যবস্থা ঠিক হয়ে গেছে, জিনিসপত্রের দাম কমে গেছে। এগুলো সব ঘটনা আমরা তো দেখতে পাচ্ছি, আমরা তো এই দেশে থাকি, আমরা তো বিদেশে থাকি, তাই না? তো আপনি যেটা বললাম, স্বৈর শাসন যখন জারি থাকে তখন কারো কোনো জবাবদিহি বালাই থাকে না। তারা যা খুশি তাই করতে পারে, যা খুশি তাই বলতে পারে, এবং তাদের এটার জন্য কোনো চিন্তাও নাই, ভাবনা নাই, যা খুশি আপনি বলে দেন। এখন কথা হলো কি, একটা নির্বাচিত সরকার যদি হয়, সে যে ধরনের সরকার, তার তো একটা একটা অন্তত মাথার মধ্যে থাকে যে আমি কথা বলার আগে বা কোনো কাজ করার আগে আমাকে তো জনগণের সামনে যেতে হবে, যে এটার আমাকে ডিফেন্ড করতে হবে, বা কথা আমি এমন কোনো কিছু বলবো না যাতে আমি বিতর্কিত হই। তো এদের তো বিতর্কিত হওয়ার কোনো ভয় নাই, তার কারণ কয়দিন পরে চলে যাবে। এখন যেটা আরেকটা সবচেয়ে বড় মানে যে জিনিসটা আমি শুনতে পাচ্ছি, যে ইউনূস সাহেব নাকি এই বিএনপি বা জামাতের সঙ্গে একটু যোগসাজশ করে তার কিছু তার নিজের স্বার্থটা রক্ষা করছে, যে ভবিষ্যৎ সরকার যারা আসবে সেখানে তাকে কোনো মামলা করতে হবে না, কিংবা তার বিরুদ্ধে কোনো মামলা হবে না। আর ওনার কিছু পেট লোকজন আছে, যেমন এই খলিল, লুৎফে সিদ্দিকী, আশিক, এদেরকে বা অন্য কারো থেকে আগামী সরকারে আবার কোনো ভাবে ঢুকতে দেয় কিনা। তো এই জিনিসগুলা মানে আমাদেরকে কিন্তু খুবই সতর্ক হতে হবে। বিশেষ করে আমরা যারা সাংবাদিকতা করি তাদের কিন্তু এই জিনিসগুলা খুবই মানে পরিষ্কার ভাবে মানুষের কাছে তুলে ধরতে হবে, যে এই ধরনের এগুলো হবে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে। তখন আপনি মাত্র ক্ষমতা থেকে যদি যখন যাবেন, তখন নিয়ম হলো 4-5 বছরের মধ্যে আপনি কোন রকম সরকারি কোনো কিছুতে জড়িত থাকতে পারবেন না। এটা কিন্তু আপনি অ্যাম্বাসাডারের অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন, লুৎফে সিদ্দিকীকে, তার বোনকে, আপনাকে এই সমস্ত মানে অথরিটি কে দিয়েছে? এগুলো তো নির্বাচিত সরকারের দায়িত্ব। আপনি 2 দিনের জন্য আসছেন। আশাদ ভাই, এটা কেমন হলো? এই যে খলিল সাহেবকে, তারপরে তৈয়বকে, এবং আপনার নির্বাচন কমিশনের সচিবকে, এই তিনজনকে যে বিমানের বোর্ডের মেম্বার বানাইবে, এটা কেমনে? না না, সেই কথাই বলছি যে মানে কি একটা অদ্ভুত ব্যাপার, কয়দিন পরে চলে যাবে। আপনি তখন বিমানের মতো একটা প্রতিষ্ঠানের বোর্ড মেম্বার করলে কি হবে? তারা ফ্রি টিকেটে সারা দুনিয়া ঘুরতে পারে। আপনি ওই সুযোগ সুবিধাগুলো হয়তো জানেন কিনা জানি না, আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই। সেখানে মিটিং এ বসলে একটা মোটা অঙ্কের টাকা পায়, তারপরে ফ্রি বিমান বিমান যেখানে যাবে, বা বিমানের সঙ্গে অ্যাফিলিয়েশন যে সমস্ত এয়ারলাইন্স, যেমন আমেরিকায় যাবে, তো মানে ধরেন কানাডা পর্যন্ত গেল, কানাডা থেকে আর একটা সবকিছু টিকিট ফ্রি, তার এবং তার তার স্ত্রী দুজনেরই ফ্রি। কেমন এই সুযোগ সুবিধাগুলো আপনারা আর কত খাবেন? এই গরিব দেশটাকে আপনি, দেশের সাধারণ মানুষ চিকিৎসা পায় না, দেশের সাধারণ মানুষেরা ঠিক মতো লেখাপড়া করার সুযোগ পায় না, আপনার সেদিকে কোনো নজর নেই আপনি। ও আরেকটা দেখেন, সবচেয়ে বড় কথা, আজকে বিকেল বেলায় পে কমিশনের নতুন রিপোর্ট তার কাছে জমা দিবে। যেমন সেখানে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন অবিশ্বাস্যভাবে বেড়ে গেছে আবার। হ্যাঁ, জুলাই মাসের 1 তারিখ থেকে এটা কার্যকরী হবে। চিন্তা করেন, কয়দিন, তার 12 তারিখে ভোট, তার আগেই মানে এটা হলো আমলা তোষণের সরকার। এদেরকে মাথায় হাতটা দিয়ে, এদেরকে খুশি রেখে যত রকমের অপকর্মগুলো এরা করছে। হ্যাঁ, একটা আমলার বিরুদ্ধে আজ পর্যন্ত দুর্নীতির কোনো অভিযোগ মানে কোনো মামলা হয় নাই, অথচ আমরা সবাই জানি তারা শয়ে শয়ে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে। এই যে মোখলেসুর রহমান, যে কয়দিন আগে জনপ্রশাসন সচিব ছিল, তার পত্রিকায় আসলো যে সে হোয়াটসঅ্যাপ কলে ওই 5 কোটি 10 কোটি টাকা করে ডিসি নির্বাচন নিয়োগের জন্য ঘুষ নিচ্ছে। তারপরে আমরা শুনলাম যে এটার পরে একটা 3 সদস্যের উপদেষ্টাদের 3 উপদেষ্টা একটা কমিটি করা হলো এটা তদন্ত করার জন্য। আজ পর্যন্ত সে তদন্ত কমিটির কোনো রিপোর্ট অন্তত আমি জানি না, আপনি যদি জেনেছেন কিনা জানি না, রিপোর্টটা কি হলো, কোথায় গেল? অথচ তাকে তো কোনো কিছু বলাই হলো না, উল্টা তাকে সমালোচনার মুখে আপনি
প্ল্যানিং কমিশনের মেম্বার করে দিচ্ছেন সচিব পর্যায়ে। এগুলো তো মোহাম্মদ শফিউল্লাহর রাজত্ব, এগুলো তো স্বৈরাচারী শাসকের চরিত্র। এগুলো আপনি কেন করবেন এই সমস্ত? আর আপনি বলতেছেন গণভোট নিয়ে যে জিনিস হচ্ছে যে সরকার নিজেই উদ্যোগ নিয়ে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে, ব্যাংকে হ্যাঁ ভোটের জন্য প্রচারণা চালাচ্ছে, আলিয়া সারা দেশে ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন সরকারি লোকদের সঙ্গে মিটিং করছে, তারপরে আপনার বিভিন্ন উপদেষ্টারা মিটিং করছে। এই গণভোটের পক্ষে কি সরকার এভাবে অবস্থান নিতে পারে? আচ্ছা, আমি তো এটার আইনের লোক না, ফলে আমি জানি না, কিন্তু আমি শাহদিন মালিক, তাকে আমি খুবই রেসপেক্ট করি, একটা খুব নিরপেক্ষ একজন ভালো আইনজীবী এবং দেশের সাধারণ মানুষের কথা সেভাবে সে বলছে এটা এটা এই সরকারের এটা করা উচিত না এটার মধ্যে। তার কারণ গণভোটের যে হানা ব্যাপারটা আপনি পড়েছেন কিনা জানি না, আমার পড়তে লাগছে 6 মিনিট। তো আমি তো মোটামুটি লিখতে পড়তে জানি, আমি বুঝতে পারবো। তারপরেও আমি যখন প্রথমে আবার ইয়ে করতে আমি ভুলে গেছি যে পরের দিকে কি ছিল। তো একটা ভোটার, সাধারণ যারা ভোটার, তারা কি করে এটা পড়ে, মানে এটা পড়ে এটার উপর সিদ্ধান্ত নিয়ে ওখানে ভোট দেবে? আর আপনি বারবার করে বলতেছেন হ্যাঁ ভোট দেন, হ্যাঁ ভোট দেন, তার মানে কি আপনি তাদেরকে ইনফ্লুয়েন্স করতেছেন? আপনার নিরপেক্ষতা মানে প্রশ্নবিদ্ধ হচ্ছে। আপনি বলতেছেন যে না আমাদের ম্যান্ডেট ছিল এটা করা। আলী রিয়াজকে আপনি নিয়ে আসছেন, আলী রিয়াজে কি মন্ত্রীর পদমর্যাদায় এখন নতুন করে, যেহেতু তার কোনো কাজ ছিল না ওই সংস্কার কমিশনে কি দেখলাম, কন্টিনেন্টাল হোটেল থেকে খাওয়া দাওয়া এনে একটা বছর ধরে খালি খানা পিনাই হলো। আলটিমেটলি সংস্কার কমিশনের ওই রিপোর্টের মুখগুলো কেউ দেখলো না, তার বাস্তবায়ন কি হলো কেউ জানে না। আর এদিক দিয়ে খাওয়া দাওয়া হলো আর বিদেশ বিদেশ ঘোরা, বাস হয়ে গেল। দেশটাকে যে কি পর্যায়ে নিয়ে গেছে এই মোহাম্মদ ইউনূস, হ্যাঁ, এবং এই তথাকথিত সৎ উপদেষ্টারা, এটা যখন পরবর্তী সরকার আসবে এবং এটা নিয়ে ইনভেস্টিগেশন শুরু হবে যে এইভাবে তারা রাষ্ট্রের কি পরিমাণ টাকা খরচা করছে, তখন বুঝতে পারবেন যে এরা কি করে গেছে। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব আসাদ মাহমুদ। প্রিয় দর্শক, আপনারা শুনলেন সিনিয়র সাংবাদিক আসাদ মাহমুদের বিশ্লেষণ। আমরা আগামী ওনার সঙ্গে আবারও মিলিত হবো। ভালো থাকবেন আপনারা। এখন পর্যন্ত আল্লাহ হাফেজ।